আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর তৃতীয় অধ্যায় সাধারণ গুণিতক নির্ণয়ের পদ্ধতি সম্পর্কে জানব। গত ক্লাসে আমরা গুণিতক কিভাবে নির্ণয় করা হয় এটি সম্পর্কে জেনেছি। আজকে সেই গুণিতককে কাজে লাগিয়ে কিভাবে সাধারণ গুণিতক নির্ণয় করতে হয় সেটি জানব। প্রথমে আসো সাধারণ গুণিতক কি সেটি বুঝি। সাধারণ গুণিতক, এই যে সাধারণ মানে যেটা উভয়ের মধ্যে আছে, উভয়ের মধ্যে আছে। তার মানে আমাদের এমন একটি বা কয়েকটি গুণিতক নির্ণয় করতে হবে যেটি আমাদের যে প্রশ্নে জানতে চাইবে দুইটি বা তিনটি সংখ্যার গুণিতক সেগুলোর মধ্যে কমন আকারে থাকবে বা উভয়ের মধ্যে আছে। চলো আমরা 3 এবং 4-এর সাধারণ গুণিতক বের করার চেষ্টা করি। আমরা এই ঘরের মধ্যে রাখবো কিসের গুণিতক? 3-এর গুণিতক। 3-এর গুণিতক এবং আমরা এই ঘরের মধ্যে রাখি 4-এর গুণিতক। 4-এর গুণিতক। চলো তাহলে আমরা এখন 3-এর কিছু গুণিতক নির্ণয় করি। কীভাবে নির্ণয় করতে হয় বলো তো? পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করে। চলো আমরা তাহলে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করি। 3 গুণ 1 সমান 3, তাহলে 3 1-কে 3, 3 দুগুণী 6, 3 তিরিককে 9, 3 4-এ 12, 12কে আমরা এইটার ভিতরে লিখি। তারপর আসো 3 5 15, তারপর 3 6 18 এবং 3 7 21 এবং 3 8 24, 24কে আমরা এর ভিতর লিখলাম। চলো এখন আমরা 4-এর গুণিতক নির্ণয় করি। তাহলে 4কেও সেমভাবে গুণ করে ফেলি আমরা পূর্ণ সংখ্যা দিয়ে। 4 1-কে 4, 4 দুগুণী 8, 3 4-এ 12, এই যে দেখো 12 কিন্তু এখানে উভয়ের মধ্যে আছে। তারপর আসি 4 4-এ 16, 4 5 20, 4 6 24, এই যে দেখো 24 কিন্তু 3-এর সাথে হচ্ছিল। এবং আসি 4 7 28, 4 8 32, এভাবে চলতে থাকবে, আমরা লিখলাম না। তার মানে এখান থেকে দেখো আমরা 12 এবং 24কে বলতে পারি যে এই দুইটি সংখ্যা 3 এবং 4 উভয়েরই গুণিতক। তার মানে 12 এবং 24 3 এবং 4-এর সাধারণ গুণিতক। তাহলে এই যে মাঝখানে যে লাইনটা থাকছে, এই যে এটা আমাদের সাধারণ গুণিতক। সাধারণ গুণিতক। সাধারণ গুণিতক মানে কি তাহলে বুঝলাম আমরা? সাধারণ গুণিতক মানে হচ্ছে কমন আছে যেটা, মানে উভয়ের মধ্যে আছে যেটা, সেটাই সাধারণ গুণিতক। তোমাদের বইয়ের 32 পৃষ্ঠায় সাধারণ গুণিতক নিয়ে দুইটি ম্যাথ আছে, এই দুইটি তোমাদের HW থাকবে। এইটি এবং এটি, এই দুইটি তোমাদের HW থাকবে। তোমরা বাসায় সাধারণ গুণিতক খুব সহজেই নির্ণয় করতে পারবে এখন আশা করি। চলো আমরা সাধারণ গুণিতক কী কাজে লাগে সেটি সম্পর্কিত আরেকটি ম্যাথ করে দেখি। তোমাদের বইয়ের 33 পৃষ্ঠায় একটি ম্যাথ আছে। ম্যাথে কি বলা আছে দেখো। মিলির বাসায় 3 জন অথবা 5 জন বন্ধু বেড়াতে এলে তাকে কমপক্ষে কয়টি চকলেট কিনতে হবে যাতে সবাইকে সমানভাবে ভাগ করে দিতে পারে? চলো প্রথমে আমরা বোঝার চেষ্টা করি এখানে কি বোঝাতে চেয়েছে। ধরো প্রথমে আমরা এই 3 জনকে ভাবলাম, তারপর চলো এই যে এটা 3 জন এবং আরেকটা ভাবে 5 জন। 1 2 3 4 5। এখন ধরো এটা মিলি। এখন মিলিকে এমনভাবে ভাবতে হবে যে তার বাসায় যদি 3 জন বন্ধু আসে তাহলে তাকে এমন কিছু চকলেট দিতে হবে সবাইকে সমানভাবে যে সবাই পাবে, এবং 3 জনের জায়গায় যদি 5 জনও আসে তাহলেও যেন তার কাছে কোনো কমতি না পড়ে। তাহলে তাকে কিন্তু খুবই কঠিন চিন্তা আসবে, তাই না? যে ধরো 3 জন আসলেও আমি যেই পরিমাণ তাদের চেয়ে চকলেট দিব সবাই সেমভাবে পাবে, সমানভাবে পাবে। 5 জন আসলেও সবাই সমানভাবে পাবে। তাহলে এসব ক্ষেত্রে আমাদের সাধারণ গুণিতকের ধারণা ব্যবহার করতে হবে। সাধারণ গুণিতকের ধারণা কীভাবে ব্যবহার করব?
ধরো 3 এবং 5-এর যে গুণিতক সেটাই যদি মিলে যায় আমাদের, মানে সেম হয়ে যায়, তাহলে আমরা বলতে পারবো যে কমপক্ষে এই কয়টি চকলেট যদি আমরা সাথে আনি তাহলে সবাইকেই সমানভাবে দিতে পারবো। চলো আমরা একটু চেষ্টা করে আগে দেখি। তাহলে প্রথমে আমরা 3-এর গুণিতক লিখি। চলো, 3-এর গুণিতক। 3-এর গুণিতক কী কী লিখবো বলো তো? 3 একে 3, 3 দুগুণী 6, 3 তিরিকে 9, 3 চারে 12, 3 পাঁচা 15, 3 ছয় 18, 3 সাতা 21। আমরা আর না লিখি। তারপর আসো 5-এর গুণিতক। 5-এর গুণিতক, 5-এর গুণিতক কী লিখবো? 5 একে 5, 5 দুগুণী 10, 3 পাঁচা 15, 4 পাঁচা 20, 5 পাঁচা 25, 5 ছক 30। আমরা আর না লিখি। তাহলে দেখো এখানে কি কোনো কমন দেখতে পাচ্ছ বা মিল আছে উভয়ের মধ্যে? হ্যাঁ, মিল আছে কিন্তু উভয়ের মধ্যে। কি মিল? এই যে দেখো 15-র মিল। তার মানে 15 কিন্তু উভয়ের সাথেই যায়, তাই না? তাহলে 15টা যদি সে চকলেট আনে তাহলে কিন্তু সে সকলকে সমানভাবে দিতে পারবে। এখন তুমি ভাবতেই পারো কিভাবে এটা সম্ভব হলো। ধরো যদি 3জন বন্ধু আসতো তার কাছে, তাহলে সে যদি 15টা আনতো তাহলে প্রত্যেকে কয়টি করে চকলেট পেত বলো তো? 5টি করে। তার মানে এখানে প্রত্যেকে 5টি করে চকলেট পেত। এখন ধরো তার কাছে 5জন বন্ধু এলো, তাহলে প্রত্যেকে এখন কয়টি করে চকলেট পাবে বলো তো? 3টি করে। প্রত্যেকেই 3টি করে চকলেট পাবে। কিন্তু তার কাছে কিন্তু চকলেটের কোনো শর্ট পড়লো না বা চকলেটের কাউকে সমানভাবে দিতে পারলো না, এমন ঘটনা ঘটলো না। সবাইকে সমানভাবে দিল এবং তার কাছে পর্যাপ্ত পরিমাণ চকলেটও থাকলো। এভাবে আমরা সাধারণ গুণিতক নির্ণয়ের মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান করতে পারি। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, যেখানে আমরা লসাগু নির্ণয় সম্পর্কে জানবো।